হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আবার অনেক দিন পরে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন এবং বহাল তবিয়তে আছেন। আর অনেক দিন পর গল্প নিয়ে আসলাম, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে আসলে পোস্টটা করতে চাইছিলাম গত রাতে। এই গল্পটা নিয়ে আমার প্রচুর প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে, আমি একটু শেয়ার করি। সেটা হলো যে গল্পটা পোস্ট করব, সেই সময়ে দেখা গেল যে লেট হচ্ছে। কভার ফটো বানাইতে এত সময় লাগে না, যেটা বানাইতে আমার খুব সময় লাগলো। তারপর হচ্ছে গল্প পোস্ট করলাম। আমি যেদিনই গল্প পোস্ট করতে যাই, হয়তোবা সেদিনই দেখা যায় যে মাইজ ভান্ডারের গান বাজে, হয়তোবা বৃষ্টি হয়। কালকে দুইটা একসাথে শুরু হয়েছিল, যদিও দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট অ্যাম্বিয়েন্স ফর দ্য হরর স্টোরি। এক পাশে বৃষ্টি হচ্ছিল, থান্ডার স্টর্ম, অ্যান্ড হচ্ছে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। খুব ভালো গল্প বললাম। যখন নাকি গল্পটা আমি একটু এডিট করতে গেছি, তখন দেখলাম যে গল্পটা আমি আনফর্চুনেটলি ডিলিট করে ফেলছি। সো আমার কি আর করার, আজকে আবার নতুন করে শুরু করছি। যেহেতু অনেকদিন পরে গল্প বলছি, সেহেতু আমার একটু ভুলভ্রান্তি হতেই পারে। আজকের কোলাবোরেশনটা হচ্ছে প্যারানর্মাল সোসাইটি বিডি এবং আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল ইয়ানা সানাম থেকে। যারা গ্রুপ থেকে শুনছেন তাদেরকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমার চ্যানেল থেকে যারা শুনছেন তাদের প্রতিও ভালোবাসা রইল। আজকের যে গল্পটা, সেটা কক্সবাজার রিলেটেড। আরও একটি নতুন ঘটনা। আমাদের গ্রুপের একজন নিয়মিত লেখক আছেন, যিনি থমাস শেলবি নামে, ওনার থেকেই নেওয়া, এবং আমি ওনার থেকে পারমিশন নিয়েই পড়ছি। সেহেতু আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা ভূতের গল্প শুনতে বা পড়তে বা শেয়ার করতে পছন্দ করেন, নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন, তারা চাইলে প্যারানর্মাল সোসাইটি এবং প্যারানর্মাল সোসাইটি বিডিতে জয়েন করতে পারেন। সেখানে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো গল্প, অনেক বেশি পোস্ট হচ্ছে, চাইলে সেখানে জয়েন করতে পারেন। এবং যারা পেজ বা গ্রুপ থেকে আমাকে শুনছেন, তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমি অনেক বছর পর একটা করে নতুন গল্প দিই। যাই হোক, আজকের গল্পটা কক্সবাজার রিলেটেড। আর একটা কথা বলে নিচ্ছি যে গত বছরের এই সময়ে আমরা কক্সবাজারে ছিলাম, এবং আমাদের সাথেও বেশ কিছু হরর ইনসিডেন্ট হয়েছিল। আমি সেটা আমার চ্যানেলে আগেও শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও শুনে আসতে পারেন। তো দেরি না করে আজকে থমাস শেলবির সেই ঘটনাটি পড়ছি। গত বছর অক্টোবরের সময় গিয়েছিলাম কক্সবাজার। আসলে কক্সবাজার যে ভৌতিক ঘটনার সম্মুখীন হব, সেটা কল্পনাতেও ভাবিনি। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। আমরা ছিলাম 5 জন। সুগন্ধা বিচের একটি হোটেলে উঠি। আমাদের ফ্ল্যাটে রুম ছিল ড্রয়িং রুম সহ 3টা আর একটা ওয়াশরুম। অল্প টাকায় ভালো একটা হোটেল পাওয়ায় আমরা কিছু না ভেবেই চেক ইন করে ফেলি। যদিও আমরা যখন ঢুকি তখন মনে হয়েছিল যে বিগত 1 বছরও কেউ এই ফ্ল্যাটে থাকেনি। মাকড়সার জাল, ইঁদুর পচা গন্ধ তো ছিলই। এরকম পরিবেশ দেখে আমাদের এক বন্ধু সাথে বলে যে বাদ দে এটা। কিন্তু আমি সহ বাকি 3 জন বলি যে রুমের এরকম অপরিষ্কার থাকেই, স্টাফ বা পরিষ্কার করে দিলে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ম্যাটার না। তাই আমার বন্ধু এটাও রাজি হয়ে যায়। এরপর স্টাফরা এসে পরিষ্কার করে চলে যায়। তখন অনেক সুন্দর লাগছিল রুমগুলো। অল্প টাকায় এত সুন্দর ফ্ল্যাট পাবো বলে পরিকল্পনাও করি নাই, কারণ কক্সবাজারে তখন মেস রুমগুলো 1000 টাকা করে চলছিল। আর তখন আমরা ফ্ল্যাটই পেয়ে যাই পার ডে 1000-1200-র মধ্যে। সকালে চেক ইন করে খাওয়া দাওয়া করার জন্য বাইরে যাই হোটেলে। আসতে প্রায় দুপুর 12টা হয়ে যায়। অনেক ক্লান্ত থাকায় আমি আর আমার এক বন্ধু এক রুমে শুয়ে থাকি। রুমটা দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার থাকে। রুমে শুয়ে আছি দিনের বেলায়, তাও কেমন জানি হঠাৎ গা শিউরে ওঠে আমার। বন্ধু আমাকে বলে যে ভাই, কক্সবাজারে আরও কতবার আসছি, কিন্তু আজকে এই হোটেলে ওঠার পর থেকে কেমন জানি লাগতেছে। আমি বললাম, আরে বেটা, জার্নি করে আসলে এমনই লাগে। কিন্তু আসলে আমারও কেমন যেন লাগতেছিল। অদ্ভুত একটা অনুভূতি, যেমন চোখে রাজ্যের ঘুম, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় যে আমাদের রুমে অনেক লোক আছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। একে তো কক্সবাজার আসছি রাতের বেলায়, তাই একদিন নির্ঘুম ঘুমে চোখ দুটো পড়ে যাচ্ছে, মনে হচ্ছে তাও চোখ বন্ধ করলেই ঘুমটা চলে যায়।
শুধু যে আমারই সাথে এরকম হয়েছে তা না, আমার বন্ধুর সাথেও একই ঘটনা ঘটেছে। যেহেতু ঘুম আসতেছে না, তাই আমি আর আমার বন্ধু বের হই। বাকি 3 জনই এমনি শুয়ে আছে আরেক রুমে। তারা আমাদের জিজ্ঞেস করে, কি রে, তোরা না ঘুমের জন্য বাইরে থেকে তাড়াতাড়ি করে চলে আসলি, এখন ঘুম না গিয়ে কেন বাইরে যাইতেছিস? তারপর আমরা ওদের জিজ্ঞেস করলাম যে তোরাও তো নির্ঘুম, ঘুমাচ্ছিস না কেন? ওরা বলে, আরে বেটা, ঘুমই তো আসে না। তো যাই হোক, ওদের সাথে তেমন কিছু না বলে আমরা বের হয়ে যাই। যখনই বের হয়ে রাস্তায় গেলাম, আমার কাছে মনে হলো আমার পুরো গা এতক্ষণ ভারী হয়েছিল। এখন শুধু চোখটা বন্ধ করা বাকি, ঘুম আসতে দেরি হবে না। তো আমরা অনেকক্ষণ যাবৎ বাইরে থেকে ঘুরে এসে রুমে আসলাম। দেখলাম ওরা বাকি 3 জন তখনও বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত। একটা কথা হলো, আমরা সবাই কিন্তু ঘুমাতে যাচ্ছি, কিন্তু কেউই তা পারছি না। তো এভাবে মাগরিব কেটে গেল। সবার শরীর অনেক ক্লান্ত, ঘুমে মৃতপ্রায় অবস্থা। বাইরে যে যাব সে শক্তিটাও নাই, কিন্তু তাও আমরা ঘুমাতে ব্যর্থ। তো যাই হোক, আমরা এভাবে রাতে 10টা অবধি বিড়ি সিগারেট গান গেয়ে সময় কাটাই ফেলি। যেখানে আমরা আগেরবার কক্সবাজারে এসে সকালে ঘুমিয়ে সারা রাত বিচে বিচে কাটাই, আর এবার আমরা রাতে 10টার সময় ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে আমরা তখনও ভাবিনি যে আমাদের সাথে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। তখন আমাদের মাথায় এটা কাজ করতেছিল যে এটা নেহাত ক্লান্তি, আর কিছু না। তো আমরা খাওয়া দাওয়া হোটেলের রেস্তোরাঁ থেকে অর্ডার করি, তারা খাবার রুমে এনে দেয়। এরপর আমরা খাবার খেয়ে শুয়ে যাই। আমরা 3 জন এক রুমে আর বাকি 2 জন আলাদা আরেক রুমে শোয়ে। বেডে 3 জনই এপিট ওপিট করতেছিলাম, ঘুম কারো চোখে আসতেছিল না। এরপর বারবার ওয়াশরুমের দরজা খোলার শব্দ, এরপর ট্যাপের পানি পড়ার আওয়াজ। ভাবলাম ওরা 2 জন হয়তো উঠেছে, কিন্তু যখন বারবার একই শব্দ কানে আসতেছিল তখন আমি বললাম যে চল তো ওদের জিজ্ঞেস করি এতবার উঠতেছে কেন। যখন আমি আমাদের রুমের লাইটটা অন করতে যাব, তখনই জোরে একটা আওয়াজ, মানে শব্দটা এত জোরে হয়েছে যে আমাদের রুমের ড্রেসিং টেবিল এবং খাট থেকে সব নাড়া দিয়ে ওঠে। আমি অনেক ভয় পেয়ে যাই। লাইটটা অন করেই ওদের বললাম যে কিরে ভাই, এরকম কেন হলো, ভূমিকম্পের মতো। ওদের দেখেও ভাই আমি মারাত্মক ভয় পাইছি। একে তো ওরা নির্ঘুম, প্রায় 2 দিনের ওপর মাত্রাধিক স্মোকিংয়ের জন্য চোখ লাল হয়ে আছে। এরপর আমরা দরজা খুলে ওদের রুমে নক দিলাম। ওরা দরজা খুলতেই জিজ্ঞেস করে, কিরে তোদের এখানে ভূমিকম্প হয়েছে? বলে যে কিসের ভূমিকম্প? মানে পাশে আমাদের রুমে বিশাল ভূমিকম্পের মতো অবস্থা, আর ওদের রুমে ওরা টেরও পায়নি। তখনই বুঝলাম যে আসলে আমরা যা ভাবতেছি না তাই হচ্ছে এখানে। এরপর বললাম যে তোরা এতবার ওয়াশরুমে কেন যাইতেছিস? ওরা বলে যে তোদের সামনে যে দরজা অফ করলাম, এরপর তো আমরা বেরিয়ে হইলাম না রুম থেকে। আমার তখন অনেক ভয় লেগে উঠছিল, কিন্তু আমাদের আরেক ফ্রেন্ড আছে যে আমাদের মধ্যে একটু বেশি পাকা, সে বলল, তার নাম ছিল রাজু, সে যে সব কিছুতে পজিটিভ চিন্তা করত। ওদের রুম থেকে চলে আসার পর ও আমাকে বলে, আরে ওরা মিথ্যা কথা বলতেছে, ওরাই ওয়াশরুমে গেছে। তখন আমি বললাম ওরা গেলেও 2-3 বার যাবে, অ্যাটলিস্ট 10 থেকে 15 বার তো আর যাবে না। যাই হোক, এরপর সবারই ঘুম চলে আসে। এরপরের দিন বিচ বাইরে এভাবে করতে করতে দুপুর 2টা বেজে যায়। বাসায় আসার পর থেকে সবার ভেতরে কেমন জানি মেজাজ কাজ করতেছিল। তখন আমাদের 5 জনের ভেতরে 3 জন একদিকে আর আমরা 2 জন, আমি আর মিরাজ আরেক দিকে চলে যাই। ওরা 3 জন মিলে আমাদেরকে বিভিন্নভাবে ব্লেম দিচ্ছিল। আমরা এটা করতেছি, ওটা করতেছি, এরকম ওরা নিজেদের মতো করে টাকা খরচ করছিল। আমরা বলি যে হোটেলের রেস্তোরাঁ থেকে অর্ডার দিস না, বাইরে গিয়ে খাবো। ওরা বলে যে না, এখানেই খাবো। তারপর আমরা যখন বারবার না করি, ওরা 3 জন আমাদের উপর তেড়ে আসে মারার জন্য। মানে আমরা অন্য এক সত্তা ওদের ভিতরে দেখলাম। এভাবে মেজাজ রাগারাগি করে সেদিন কেটে যায়। রাতের বেলা বিচ থেকে আসার পর একজন অদ্ভুত আচরণ করতেছিল, মানে বারবার হাসা। ওর হাসিটা প্রায় 10 মিনিটের মতো দীর্ঘ থাকতো। তো ওরা 3 জন সেদিন রাতে এক রুমে শুয়েছিল, আমি আর মিরাজ আরেক রুমে। তো যখন সবাই সবার মতো শুয়ে যায়, তখন আমরা ওদের রুম থেকে জোরে জোরে হাসির শব্দ পাই। সাথে দরজা খুলে ওদের রুমে গিয়ে দেখি ওই বন্ধুটাই হাসতেছে আর বাকি 2 জন ঘুমাচ্ছে।
তখন রাতের 2টার কাছাকাছি। এরপর ও হাসতে হাসতে হঠাৎ করে নাকে মুখে রক্ত বের হওয়া শুরু হয়। ওদের দুজনকে লাথি থাপ্পড় মারার পরও ওদের হুঁশ ফিরছে না। এদিকে আমরা দুজন ওরে উঠে ওয়াশরুমে নিয়ে যাই এবং মাথায় পানি দিই। তারপর হোটেল অথরিটিকে কল দিয়ে আনলে ওনারা হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। এর মাঝে ওরা দুইজন উঠে বলতেছে কি হয়েছে। ওদের সব বলার পর একসাথে হসপিটালে যাই। ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোদের এতবার ডাকার পরেও কেন উঠলি না? ওরা বলে যে জানি না রে ভাই, আমি আর মিরাজ বুঝতে পারি যে আসলে ওদের এভাবেই বেহুশ করে রাখছিল, তাই ওদের লাথি থাপ্পড় এত চিল্লাচিল্লি করেও ঘুম থেকে উঠাতে পারিনি। পরদিন সকালে ওরা হসপিটাল থেকে বাসায় আনার পর আমরা দুজন মানে মিরাজ আর আমি বললাম যে ভাই এখানে থাকা পসিবল না, কোনো না কোনো সমস্যা এখানে আছে। তখন ভাই ওরা 3 জন, যার মধ্যে গত রাতে সে হসপিটালে নেওয়া হয়েছিল সেই বন্ধুটাও ছিল, আবার আগের সপ্তাহে ফিরে গেল। ওরা 3 জনই আমাদের উপর রাগারাগি শুরু করলো। বলল যে আমাদের সমস্যা হচ্ছে না, তোদের কি হচ্ছে? তোদের ইচ্ছে হলে তোরা যা। মানে এরকম পরিস্থিতি ওদের কাছে নর্মাল মনে হচ্ছে। আমি আর মিরাজ যা বুঝলাম ওদের নিজেদের ভিতরে কোনো কন্ট্রোল নাই। ওদের সাথে ভালোই চলে আজকের দিনটা কাটাই, তারপর কালকের দিনটা কালকে দেখা যাবে। ওরা পরে বলে যে আজকের দিনটা থাকবো, কালকে এমনি তো যাবো গা। আর তোরা যে কি পুরুষ হইছস বোঝাই গেছে, এখন এসব জিন ভূত নিয়ে ভয়ে মরে যাচ্ছিস। তো সেদিন দুপুরে আমি আর মিরাজ একটু নিচে যাই। নিচ থেকে আসার পর দেখি ওরা মদ আর গাঁজা আনছে খাওয়ার জন্য। এটা নিয়ে ওদের সাথে কথা কাটাকাটি হয়। ওরা এক পর্যায়ে মিরাজের গায়ে হাতও উঠায়। তখন আমি আর মিরাজ আবারও বুঝলাম ওদের নিজেদের কাছে নিজেদেরও কন্ট্রোল নাই। এরপর ওরা সেই জিনিসগুলো খাওয়া শুরু করে এবং খেয়ে ঘুমিয়ে যায়। এক ঘুমে ওরা সেদিন রাত 8টায় উঠে বিচে যাওয়ার কথা বলে। তো আমরাও এত কথা না বলে ওদের সাথে বিচে যাওয়ার জন্য বের হলাম। আমি দরজা লক করে লিফটে উঠব, এমন সময় দেখি যে মোবাইল আনি নাই। ওদের বললাম যে তোরা নিচে যা, আমি মোবাইল নিয়ে আসি। এরপর আমি আবার দরজা খুলে বাসায় ঢুকলাম। আমি মনে হয় সারা জীবনের সবচেয়ে বড় ভয় তখনই পাইছিলাম। আমি শুনি যে ভেতরের রুম থেকে কেউ চিকন গলায় কথা বলতেছে। আমি সাথে সাথে মোবাইলটা নিয়ে দৌড় দিয়ে বের হয়ে যাই। দরজাটা লক করে সামনে যাব, এমন সময় আমাদের পাশের ফ্ল্যাট থেকে মানুষের কথা শুনছিলাম। প্রচণ্ড বেগে দৌড়াদৌড়ির শব্দ। আমি অত দ্রুত লিফটে উঠে যাই। লিফটটা অটো 2 তলায় খুলে যায়। এটা প্রায়ই হতো। লিফটেরও একটা কাহিনী আছে। পুরো বিল্ডিংয়ের 7 তলার 5 তলায় আমরা আর 3 তলায় একটা ফ্যামিলি বাদ দিলে সব ফ্ল্যাট ফাঁকা। লিফট অধিকাংশ সময় 2 তলায় খুলে যেত। আমি আর মিরাজের সাথে প্রায় এটা ঘটেছে। তো যাই হোক, নিচে নামলাম, মিরাজরে নিয়ে পুরো ঘটনা বললাম। ও বলে যে ভাই আমি আর আজকে রাত্রে ফ্ল্যাটে যাব না, সারা রাত বিচে কাটিয়ে দিব। সেদিন রাত্রে আরও মারাত্মক কিছু ঘটনা ঘটে, সেটি আরেকদিন বলবো। সেদিন রাতে পরের দিন ভোরেই আমরা চেক আউট করে চলে আসি। একটা অদ্ভুত ঘটনা বলে আজকের পোস্টটা শেষ করি। একটা জিনিস অদ্ভুত লাগতো, আমরা যখনই বের হতাম মনে হতো আমাদের সাথে আরও একজন আছে। ইভেন 5 জন একসাথে বের হলো আমাদের মনে হতো 6 নাম্বার কেউ আছে। অনেকবার আমরা ভুলে 6 কাপ চায়ের অর্ডার দিছি। বাকি ঘটনা পরের পোস্টে বলবো। এখন আমরা দ্বিতীয় পার্টে চলে যাচ্ছি। আমি জানি না আসলে এই গল্পটাতে কি প্রবলেম আছে। গতকালকে দেখলাম আমি রাতে যখন এটা এডিট করতে গেলাম, প্রথমে তো এডিট হচ্ছিল, পরে দেখলাম যে আমার কোনো অডিওই নাই। এখন আমি যখন আবার সেকেন্ড পার্টটা দিতে যাচ্ছিলাম, একটু চেক করলাম যে আমার ভয়েসটা ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। এখন আমি গিয়ে দেখতেছি যে গতকালকে যতগুলা অডিও ছিল সেই অডিওগুলো এখন সব ব্যাক আসছে। আই ডোন্ট নো ওয়াই, এটা কি করে সম্ভব আমি জানি না আসলে। এখন আমি যখন অডিও করতে গেলাম তখন দেখতেছি একসাথে গতকালকে করা 2-3টা অডিও বাজতেছে একসাথে। তো আমি সেগুলো মাত্র রিমুভ দিয়ে আসলাম। আর মানে গতকালকে ইভেন আজকে সারাদিনও আমি জিনিসগুলো খুঁজেছি যে জিনিসটা আছে নাকি, তাহলে অডিওটা আজকে পোস্ট করতে পারবো। পরে দেখলাম যে নাই। এনিওয়েজ, এখন আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। মিরাজ আর আমার কথাগুলো শুনে সিদ্ধান্ত নেয় যে আজকে আর ফ্ল্যাটে উঠবে না, আজকে রাতটা বিচে কাটিয়ে দিতে পারলেই পরের দিন সকালে যাবো গা।
তো যাই হোক, আমরা রাত্রে সবাই আগে একটা দোকানে চা খাই। আমি আর মিরাজ ওই 3 জনকে বললাম যে ভাই দেখ, সেদিন ইরফানের মৃতপ্রায় অবস্থা, আরও কত কিছু ঘটতেছে আমাদের সাথে, তোরা কি কিছুই টের পাচ্ছিস না? তখনই রাজু বলে যে ভাই, মিরাজের ভিতরে জিন আছে মনে হয়, তাই ওই জিন জিন করে। আমি মিরাজকে থামিয়ে দিলাম যে ভাই, তুই নষ্ট ইঞ্জিনের তেল ঢেলে লাভ নেই, ওরা আমাদের কাছে যা মনে হয় জিনগুলো দ্বারা পজেসড হয়ে আছে, ওদের সাথে ভালোই ভালো আজকে রাতটা কাটিয়ে দিই। এরপর আমরা বিচে হাঁটাহাঁটি করতেছিলাম, তখন রাতে 9টা। বিচের একদম নিরিবিলি একটা জায়গায় গিয়ে 5 জন বসলাম। সেখানে ইরফান বলে যে ভাই, মৃত্যু যে কত কঠিন তা আমি কালকে বুঝলাম। আমি আর জীবনে অশ্লীলতা নেশা কিছুই করব না, আল্লাহর পথে চলে আসব। তখন আমি বললাম, তো তুই আজকে মদ কেন খাইছিস? ওর উত্তর দেয়, চাই না রে ভাই, ওই বাসায় গেলেই মন মেজাজ সব অন্যরকম হয়ে যায়। তো আমরা আর কথা বাড়ালাম না। ওইদিকে রাজু আর বাকিটা গাজার উপর গাজা খাচ্ছে। ওদের যখন বললাম তো যে ভাই তোরা একটু দূরে গিয়ে খা, মা বাবা ধরে কয়েকটা গালি দিয়ে বলে ওরা যে তোরা দূরে যা, ঘুরে আয়, আর বাসা চাবি দিয়ে যাইস, তো আমরা একটু বাসায়ও যাইতে পারি, আর না গেলে তো কল দিবই। তা আমি ওদের চাবি দিয়ে দিই। এবার সেখান থেকে উঠে একটু সামনে গিয়ে একটা টঙের দোকান খুঁজে নিই। আমাদের সাথে ইরফানও ছিল। ওর চোখে মুখে তখনও ভয়, আর ভয় বেচারা প্রকাশ করতে পারছে না। মিরাজ বলে যে ভাই, জীবনে কত ট্যুরে গেছি, এই কক্সবাজারেও তো কত আসলাম, কিন্তু এবারের মতো অসহায়ত্ব অবস্থায় কখনোই পড়ি নাই। আসলে আমরা অসহায়ই ছিলাম। যদি এমন হতো বন্ধুরা সবাই একমতে আছি, তাহলে জিন ভূতের তাণ্ডব গায়েও লাগতো না। আমি আর মিরাজ বাদ দিলে ওরা 3 জনই কন্ট্রোললেস ছিল। এত ঘটনা, তাও ওরা বোঝার ট্রাই করতো না, ওরা ভাবতো যে সব নর্মাল। তো যাই হোক, ইরফানকে কিছুটা স্বাভাবিক লাগছিল। ও সেদিন বিচে যাওয়ার পর থেকে মোবাইলে সূরা আর রহমান শুনতেছিল। আমার কাছে যা মনে হয় এজন্যই ও স্বাভাবিক হয়েছিল। তো যাই হোক, আমরা চা খেয়ে আবার আগের জায়গায় গিয়ে দেখি ওরা 2 জন নেই। আমরা কলের উপর কল দিচ্ছিলাম, ওরা ইচ্ছে করেই আমাদের ভুলভাল লোকেশন দিচ্ছিল। ওরা আমাদের বলে যে আমরা যেখানে বসছিলাম ওখান থেকে সামনের দিকে আগাইতে থাক, দেখবি অনেকগুলো কুকুর আছে, ওই জায়গাতেই আমরা আছি। তো আমরা এগোতে এগোতে একদম অন্ধকার এলাকায় চলে আসি। আল্লাহ একজন না থাকলে হয়তো সেদিন আমরা মারা যেতাম। আমাদের কোনো এক অদৃশ্য শক্তি সমুদ্রের অসীমতার দিকে টানছিল। আমরা দৌড়াদৌড় পড়ে দৌড়াতে থাকি এবং দৌড়াতে দৌড়াতে আলোতে আসি। এরপর আমরা 3 জন বাসার দিকে রওনা দিই। আমরা ভেবেছিলাম যে ওরা হয়তো বাসায় বসে বসে এমন করতেছে। গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটের সামনে দাঁড়াতে একজন বলে যে ভাই, লিফট অফ, সিঁড়ি ব্যবহার করেন। সিঁড়িতে যাওয়ার সময় 2 তলায় উঠতেই শুনি কয়েকজনের কথা বলার আওয়াজ। আমরা ভাবলাম হয়তো নতুন কেউ উঠেছে, তাই পুরো 2 তলা ঘুরলাম, আর কোনো শব্দ আমরা শুনতে পাইনি। এবার এমনকি প্রত্যেক ফ্ল্যাট লক করা। আমরা 3 জনই ভয় পেয়ে যাই। কথা বলার শব্দ স্পষ্ট শুনলাম, কিন্তু পুরো ফ্লোর ঘুরে দেখলাম কোথাও কোনো মানুষের চিহ্ন দেখলাম না। আর আগে থেকে এই 2য় তলা অনেক অদ্ভুত লাগতো। প্রথম পার্টে তো বললামই যে অটোমেটিক লিফট 2য় তলায় থেমে যেত। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে লিফটটা 2য় তলায় যখনই থামতো, যতক্ষণ না লিফটটা অফ হয়ে হচ্ছে ততক্ষণ অবধি একটা পোড়া পোড়া গন্ধ ভেসে আসতো। তো যাই হোক, আমরা দ্রুত সিঁড়িগুলো উঠতে থাকি। প্রতিটা ফ্লোর মনে হচ্ছিল এক একটা অগ্নি পরীক্ষা। মানে এত ভয় এবং অদ্ভুত অনুভূতি হচ্ছিল তা বলার বাইরে। আমরা 5 তলায় এসে আমাদের ফ্ল্যাটের সামনে এসে দেখি লক করা, মানে ওরা এখনো বাইরে। ওদের অনেকবার কল দেওয়ার পর কল ধরে বলতেছে ওরা শুটকি কেনার জন্য বাজারে আসছে, 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে। এদিকে মিরাজও কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিল। ও বলে যে ভাই, শরীরে একটুও শক্তি নাই, ওরা হাঁটাতেই আমাদের পাগল বানাই দিবে। আসলে ওরা আমাদের ভুলভাল লোকেশন দিয়ে পাগলের মতো হাঁটাইছে, তাই আমার অবস্থাও খারাপ। এদিকে এই হোটেলে ওঠার পর থেকে খাওয়া দাওয়া, ঘুম সবই নষ্ট, তাই সবার শরীরের অবস্থাই খারাপ। তো আমরা ওদের জন্য সিঁড়িতে বসে অপেক্ষা করতেছিলাম। আমাদের 3 জনেরই মনে হইতো যে সিঁড়িতে কয়েকজন মানুষ উঠতেছে, এমন ধূপধাপ শব্দ। আমরা ভাবতাম যে ওরা হয়তো আসতেছে, কিন্তু না, কেউই নাই। এভাবে অনেকক্ষণ ধরে এরকম শব্দ হতো কিছুক্ষণ পর পর। এরপর প্রায় আধা ঘন্টার মতো চলতে থাকে। এরপর ওরা চলে আসে আর সাথে আনে অনেকগুলো শুটকি।
এরপর আমরা সবাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ আড্ডা দিই। ততক্ষণে প্রায় রাতের 1টা থেকে 2টা বাজে। আসলে আমরা ভেবেছিলাম যে আজকে সারা রাত বিচে কাটিয়ে দেব, কিন্তু শরীরের অবস্থা খারাপ দেখে বাসাতেই থাকি। এরপর আড্ডা দিতে দিতে যে দেখি যে ইরফান আর আমি ছাড়া সবাই ঘুমিয়ে গেছে। সেদিন সবার শরীরের অবস্থা এত খারাপ ছিল যে সিগারেট খাইতেও পারে নাই। রাজু আর একটা যারা মদ গাঁজা অতিরিক্ত খাইছে ওদের গলা অবধি ভেঙে গেছে। আমার কাছে মনে হচ্ছে ওই 2 জন ভেতরে ভেতরে অনেক অসুস্থ, ওদের সাথে অনেক বাজে কিছু হয়েছে, কিন্তু ওরা কিছু বলছে না। এরপর আমি আর ইরফান সামনে রুমে গিয়ে বসে বসে মোবাইল টিপতেছিলাম। এমন সময় যে রুমটা ফাঁকা, ওই রুম থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ। এরপর ওয়াশরুমের ভেতর থেকে হাত পা ধুলে যেমন শব্দ হয় তেমন শব্দ আসছিল। আমরা দুজনেই চুপ করে বসেছিলাম। তখন আমি ইরফানকে বলি যে ভাই নাকি নিচে চলে যাবি, দরজা লক করে, ওরা ঘুমাক, আমরা যাই। ও বলে যে না ভাই, ওদের এই অবস্থায় রেখে যাব না, যা হবার হবে, আজকেই তো শেষ। এরপর ইরফান আয়াতুল কুরসি প্লে করে। ততক্ষণে শব্দটা কিছুটা বন্ধ হয়। কিছুক্ষণ পর মিরাজ উঠে যায়। তারপর আমরা 3 জন কথা বলতে থাকি। মিরাজ বলে যে ভাই, এই ফ্ল্যাটে জিন আছে, এটা সত্যি, তারা আমাদের ক্ষতি করতে চায়। ইরফানের তো ক্ষতি করছেই, হতে পারে রাজুদেরকে অনেক বড় ক্ষতি করে রাখছে, ওদেরকে দিয়ে আমাদের ক্ষতি করতে চাচ্ছে। ইরফান বলে যে ভাই, সেদিন রাত্রে আমার কাছে মনে হয়েছে যে কয়েকজন লোক আমার গায়ে সুরসুরি দিচ্ছে। এরপর আমার বুকে জোরে চেপে ধরে রাখছিল। এরপর আমি মানা করি ওদের এসব ব্যাপারে এই বাসাতে কথা না বলতে। এভাবে আমরা রাতটা কাটাই ফেলি। ফজরের আজান পর ওদের উঠায় দিয়ে নিচে যাই, নাস্তা করে 8টার বাসে উঠে যাই। বাসে করে আসার সময় কতবার যে দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলাম তা বলার বাইরে। একবার গাড়ি ব্রেক ফেল হয়ে 1 ঘন্টা দাঁড়িয়েছিল। আমরা সেদিন 5 ঘন্টার জানি 11 ঘন্টা শেষ করছি। এভাবেই আমাদের সেই অভিশপ্ত সফর শেষ হয়। এরপর ইরফান পরিবারকে কল দিয়ে বলছিলাম যে ওরে একটু হুজুর দেখাইতে। হুজুর নাকি বলছিল ইরফানের বিপদ এখনো কাটেনি, ওই বাসায় নাকি 2টা থেকে 3টা জিন ছিল, আরও এমন কিছু বলছিল। এরপর মিরাজও নাকি ওদের এলাকায় বড় একজন হুজুরের কাছে যায়, উনি জিন পালন করেন। উনিও একই কথা বলে যে তোমাদের সবার উপর বিপদ এখনো কমেনি, কারো না কারো উপর তো আসর করছেই। উনি বলেন যে সেই বাসায় 2 থেকে 3টা জিন ছিল, তারা যখনই মানুষ গেছে তাদের ক্ষতি করছে, আমাদের আগে যারা আসছে তাদেরও নাকি ক্ষতি করছে। আর আমাদের ওই 2 বন্ধুকে প্রথম থেকেই জিনেরা টার্গেট করছিল। ওদের সেখানে আমাদের একটা বন্ধু ছিল হিন্দু, ওরাই নাকি প্রথমে জিনের আয়ত্তে আনে। তাছাড়া মদ আর নষ্ট খাবার, আমরা অতিরিক্ত খাবার নষ্ট করে পচিয়ে ফেলতাম, কারণ হোটেলের লোকজনদের ক্লিন করতে আসার জন্য বললেও ওরা আসতো না। এভাবে আমাদের অনেক খাবার নষ্ট হয়ে পচে যেত, যেগুলো আমরা কিচেনে জমিয়ে রাখতাম। তারপরে দরজা অফ করে দিতাম। এসবের জন্য নাকি জিনদের উৎপাত আরও বেশি হয়েছে। তারপরে আমাদের হিন্দু বন্ধুটা ছাড়া সবাই হুজুরের কাছে যাই, বিভিন্ন তদবির নিয়ে এসে এবং আসর কাটিয়ে ফেলি। হুজুরকে মিরাজ জিজ্ঞাসা করেছিল যে আমাকে আর ওরে কেন জিন আয়ত্তে নেয়নি। তখন হুজুর বলে যে তোমরা আগে থেকেই বিষয়টা বুঝতে পেরেছিলে, আর ওদের কাজই এমন, বিশেষ করে খারাপ জিনরা মানুষদের সাথে এভাবেই তামাশা করে, সবাই একরকম হলে ভয় পাবে কি। এটাই ছিল হুজুরের উত্তর। পরবর্তীতে আমরা পার্সোনালি আড্ডা দেওয়ার সময় রাজুকে এই ব্যাপারগুলো সম্পর্কে জিজ্ঞেস করি যে ওরা আসলে কিভাবে আমাদের সাথে এমন করছে, তাছাড়া সেদিন কেন বিচে আমাদের ঘুরাইছিল। ওই দিন হয়তো আমরা সমুদ্রের অসীমতায় ইতিহাস হয়ে যেতাম। রাজু আমাকে বলে যে ভাই শোন, প্রথম দিনও আমি ঠিক ছিলাম, পরের দিন ঘুম থেকে ওঠার পর থেকে আমার পুরো শরীরের পার্টে পার্টে ব্যথা করতেছিল। এরপরেই আমি তোদের সাথে এমন শুরু করি। আমার আসলে মনে হচ্ছিল তোরা আমার শত্রু, তোদের দেখলেই আমার রাগ লাগতো। আমি জানি না কেন আল্লাহ আমার আর মিরাজকে স্বাভাবিক রাখছিল। যদি আমরা ওদের মতো হয়ে যেতাম তাহলে হয়তো 5 জনই মরতাম। ছোটোখাটো আরও কিছু ঘটনা ঘটতো, সেগুলো অ্যাড করা হচ্ছে। আমি আমার ব্যাগে সব কাপড় চোপড় ঢোকালাম, কিন্তু সকালে উঠে দেখি কয়েকটা জামা কাপড় ব্যাগ থেকে নিচে পড়ে আছে। মিরাজ একদিন গোসল করছিল, ট্যাপ ছেড়ে পানি পড়ছিল। কিছুক্ষণ পর দেখে যে পানি পড়া অফ। ও ভাবছে হয়তো বা সাপ্লাই অফ হয়ে গেছে, কিন্তু পরে দেখে যে টেপটাই কেউ ঘুরিয়ে অফ করে দিছে। পরে টেপ আবার ঘুরালে পানি পড়া শুরু হয়। রাজু যেদিন অতিরিক্ত নেশা করছিল সেদিন ও ভেতরের রুমটায় একা একা কিছুক্ষণ শুয়েছিল।
ও পরে শুনতে পায় ওর নাম ধরে কেউ ডাকছে। খাটের নিচ থেকে পরে ও তাড়াতাড়ি করে সামনের রুমে এসে যায়। এই ঘটনা কক্স থেকে আসার পর বলেছে। তাছাড়া একদিন ওর একা নিচে নামার সময় 2 তলার লিফট খুলে গিয়েছিল, তাই ও নাকি কে লিফট খুলছে এটা দেখার জন্য 2 তলায় ঘুরে দেখছিল। এরপর নাকি দেখে যে বন্ধ ফ্ল্যাটগুলো থেকে অদ্ভুত শব্দ আসছে। এইভাবে এরকম ছোটোখাটো আরও অনেক ঘটনা ঘটে সবার সাথেই কম বেশি। এটাই আমাদের অভাগা ট্যুরের কাহিনী। আমি জানি না কতটুকু মানুষ বিশ্বাস করবে, তবে ভাই কক্সবাজারে অনেকজনের সাথেই এমন ঘটনা অহরহ ঘটেছে। আপনারা অনেকেই হয়তো মনে করবেন যে জিন ভূত দেখি না, একটু মজা করে আসি হন্টেড হোটেল থেকে। আসলে ভাই আপাত দৃষ্টিতে আমার কাছে এটা মনে হইতো, কিন্তু বদ জিনেরা শুধুমাত্র আপনাকে ডিস্টার্ব করে বসে থাকবে এমন না, তারা চাইলে আপনাকে আপনার নিজের বন্ধুদের দিয়েও ক্ষতি করাতে পারে। এটার জলজন্ত প্রমাণ আমরা। আল্লাহ হাফেজ। এরই সাথে শেষ হয়ে যাচ্ছে আজকে থমাস শেলবির ঘটনাটি। আপনাদের কাছে যদি এরকম ভ্রমণ বিষয়ক বা এরকম ভৌতিক কোনো ঘটনা থাকে চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আই এম লুকিং ফর নতুন ভূতের গল্প। দুঃখিত, আমি একজনকে কোট করে ফেলেছি। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাকে লিখে জানাতে পারেন। আমি সেটা অবশ্যই আমার চ্যানেলে এবং আমাদের পেজে প্রকাশ করব। আর সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আর সব সময় সাবধানে থাকবেন। এখন যেহেতু অনেক গরম পড়েছে, বেশি বেশি পানি খাবেন এবং নিজেকে একটু হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন। আর আমার গল্প শুনছেন, অনেকেই সাবস্ক্রাইব করেন না, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সবাই ভালো থাকবেন। নতুন আরও একটি গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।